বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে। যেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে, প্রত্যেকেই লক্ষ্যবস্তু হচ্ছে মুসলিম শক্তিধর দেশগুলোর হামলার। এবার আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। ফিলিস্তিনি পপুলার ফ্রন্টের হুঁশিয়ারি, গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এরপর জানিয়ে দেব, গাজা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,535 জনে। এরপর জানাবো, ইসরায়েলি পণ্য বয়কট, মালয়েশিয়ায় KFCর শতাধিক আউটলেট বন্ধ। জানাবো, ইরানের পরমাণু কর্মসূচি আশীর্বাদ নাকি অভিশাপ। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে দাবি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারাও এখন ধ্বংসের মুখে। কারণ ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য মুসলিম বিশ্বের শক্তিধর দেশগুলো একজোট বেঁধেছে, আর সেই সাথে বিশ্বের পরমাণু শক্তিধর দেশ রাশিয়া, চীন এবং কিম জং উনের দেশ একসাথে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। ইরান ইতিমধ্যেই ইসরায়েল জুড়ে হামলা চালিয়ে ইসরায়েলকে দিশেহারা করে দিয়েছে। সেই থেকেই ইসরায়েল এখন যুদ্ধে হতাশ হয়ে পিছু পা হচ্ছে। এরপরেই হুঙ্কার দিচ্ছে তুরস্ক। সব মিলিয়ে ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে। ইনশাল্লাহ ফিলিস্তিন অচিরেই স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে আর লেজ গুটিয়ে পালাবে ইসরায়েল। এতে আপনার মতামত কি? কমেন্টস করে লিখে জানান। গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন সতর্ক করে বলেছেন, যদি গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। সামা নিউজের তথ্য অনুসারে PFLP এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেওয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তা ভাবনা এবং দখলদার ইসরায়েলের নিরাপত্তা দেওয়া। PFLP তাদের ওই বিবৃতিতে বলেছে, যেসব দেশ আমাদের জনগণকে সাহায্য করতে চায় তাদেরকে প্রথমে ইসরায়েলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে, অবরোধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে। গাজা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,535 জনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত অক্টোবর থেকে প্রায় 7 মাস ধরে ইসরায়েলি অব্যাহত হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34,535 জন। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো 47 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট 77,704 জন আহত হয়েছে। গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে 10,000-এর বেশি লাশ। গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে 10,000-এর বেশি লাশ, যার ফলে নানান ধরনের রোগব্যাধি ও মহামারী বিস্তার লাভের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক এক্স বার্তায় একথা জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়েছে গাজার শত শত ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে 10,000-এর বেশি ফিলিস্তিনি। তাদের লাশ থেকে নানান ধরনের রোগ ব্যাধি ও মহামারী বিস্তার হতে শুরু করেছে। বিশেষ করে গ্রীষ্ম শুরু হয়ে যাওয়া এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে লাশের দ্রুত পচন ধরে যাচ্ছে। ইসরায়েলি পণ্য বয়কট, মালয়েশিয়ায় KFCর শতাধিক আউটলেট বন্ধ। মালয়েশিয়ায় সাময়িকভাবে 100টির বেশি আউটলেট বন্ধ করে দিয়েছে মার্কিন ফাস্ট ফুড চেইন KFC। গাজায় চলমান যুদ্ধের কারণে ফিলিস্তিনের পক্ষে বয়কটের জেরে বিশ্বজুড়ে মার্কিন সংশ্লিষ্ট ব্যবসাগুলো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সোমবার মিডিয়া রিপোর্টে এ কথা জানানো হয়। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি অবরুদ্ধ ছিটমহল গাজায় ইসরায়েলি হামলার পর তেল আবিবকে মার্কিন সমর্থনের প্রতিবাদে
বয়কটের ডাক দেওয়ার পর কেএফসিকে মালয়েশিয়া জুড়ে তার কার্যক্রম কমাতে হয়েছিল। স্ট্রেইটস টাইমস সোমবার একটি স্থানীয় চীনা ভাষার সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, মালয়েশিয়ায় কেএফসি ফাস্টফুড ফ্র্যাঞ্চাইজের মালিক এবং পরিচালনা করে কিউএসআর ব্র্যান্ডস। তারা দেশব্যাপী 108 আউটলেট স্থগিত করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কেএফসির আউটলেটে গ্রাহকদের উপস্থিতি কমে গেছে। মার্কিন ফুড চেইন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ পূর্ব এশীয় দেশে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। সেখানে 600টির বেশি আউটলেট রয়েছে। ফিলিস্তিনপন্থী গ্রুপ বয়কট ডাইভেস্টমেন্ট স্যাংশন মালয়েশিয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজারি ইসমাইল সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যমে বলেন, কেএফসি টার্গেটেড কোম্পানির বিডিএস তালিকায় নেই, কিন্তু অনেক মালয়েশিয়ান কোন মার্কিন ফাস্টফুড অপারেটরকে কেএফসি সহ ইসরায়েলের সাথে সম্পৃক্ত বলে দেখেন। বিডিএস হল ফিলিস্তিন ভূমি ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলন। এপ্রিল মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে কেএফসি আলজেরিয়ায় তার প্রথম শাখা খোলার মাত্র 2 দিন পর বন্ধ করতে বাধ্য হয়েছিল। ইরানের পরমাণু কর্মসূচি আশীর্বাদ নাকি অভিশাপ? দ্য ওয়ার্ল্ড উইল রিমেম্বার দিস ডে। পরমাণু বোমার জনক হিসেবে পরিচিত ডক্টর জে রবার্ট ওপেনহেইমারের এমন স্বীকৃতি বিশ্ববাসী স্মরণ করছে ভিন্নভাবে। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমায় পরমাণু বোমা ফেলার মধ্য দিয়ে মানব সভ্যতার ইতিহাসে যে জঘন্যতম ঘটনা সংগঠিত হয় তার স্মরণে সারা বিশ্বে পালিত হয় হিরোশিমা দিবস। এবছর সেরা ছবি সহ 7 বিভাগে অস্কার জেতা পরিচালক ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার্স কল্যাণে বিশ্ববাসী আরো ভালোভাবে জেনেছেন বিশ্ব রাজনীতিতে নিরঙ্কুশ ক্ষমতা অর্জনের ক্ষেত্রে পরমাণু বোমার গুরুত্ব কতখানি। জেনেছেন এই গণবিধ্বংসী অস্ত্র অর্জন করতে কতটা কাঠখড় পোহাতে হয়। পরমাণু বোমার এমন জনবিধ্বংসী ভূমিকার প্রেক্ষাপটে গত 21 এপ্রিল ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক সংবাদ শিরোনামে বলা হয়, ইরান এরপর আঘাত আসতে পারে পরমাণু কেন্দ্রগুলোয়। বলাই বাহুল্য, সামরিক দিক বিবেচনায় একটি দেশের মর্যাদা বিশ্বমঞ্চে তুলে ধরতে পরমাণু বোমার ভূমিকা অপরিসীম। তাই অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির দেশ উত্তর কোরিয়াকে সমীহ করতে হয় অপেক্ষাকৃত সবল অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়াকেও। আবার শুধু পরমাণু বোমার কারণেই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারতকেও সমঝে চলতে হয় ভঙ্গুর অর্থনীতির পাকিস্তানকেও। ঠিক একই ভাবনায় মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসেবে ইসরায়েলকে দেখা হয় ভিন্ন দৃষ্টিতে। তাই এই প্রশ্ন উঠতেই পারে যে তেল আবিবকে টেক্কা দিতে তেহরানও কি সেই পথেই হাঁটছে? আবার ইরানের দীর্ঘদিনের পরমাণু কর্মসূচি দেশটির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? এমন প্রশ্ন জাগাও অস্বাভাবিক নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় ইরানের পরমাণু কর্মসূচি শুরু সেই 1950 এর দশকে। উপসাগরীয় দেশটির পরমাণু কর্মসূচির ধারাবাহিকতা নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অব পিসের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতে আরো কোনো দেশ যেন সভ্যতা বিনাশকারী পরমাণু বোমা তৈরি না করে। তাই হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংসের পর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় শান্তির জন্য পরমাণু কর্মসূচির। 1957 সালের 5 মার্চ এই কর্মসূচির অংশ হিসেবে ওয়াশিংটন ও তেহরান বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সই করে। চুক্তি অনুসারে ইরানকে কারিগরি সহায়তা ও পরিশোধিত ইউরেনিয়াম সরবরাহ করে যুক্তরাষ্ট্র। এরপর 1959 সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘনিষ্ঠ মিত্র ইরানের শাসক শাহ মোহাম্মদ রেজা পহলভি তেহরানে পরমাণু গবেষণা কেন্দ্র গড়ে তোলেন। 1967 সালে যুক্তরাষ্ট্র তেহরান পরমাণু কেন্দ্রে প্রথম গবেষণা রিঅ্যাক্টর পাঠায়। 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সেই রিঅ্যাক্টরটি এখনও কার্যকর। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস এর তথ্য বলছে 1968 সালের 1 জুলাই ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করে। 1970 সালের ফেব্রুয়ারিতে দেশটির পার্লামেন্ট চুক্তিটির অনুমোদন দেয়। এর অধীনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আন্তর্জাতিক অঙ্গনে বৈধতা পায়। 1974 সালের 15 মে ইরান জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির সঙ্গে পরমাণু নিরাপত্তা চুক্তি করে। সেই চুক্তির মাধ্যমে আইএইএ ইরানের কেন্দ্রগুলোর শান্তিপূর্ণ কাজে পরমাণু গবেষণা করছে কিনা তা পরিদর্শনের অনুমতি পায়। সেই বছরের নভেম্বরে তৎকালীন পশ্চিম জার্মানি ইরানের বুশেহরে 1200 মেগাওয়াটের লাইট ওয়াটার রিঅ্যাক্টর নির্মাণে রাজি হয়। নির্মাণ কাজ শুরু হয়েছিল 1975 সালের আগস্টে।
ইসরায়েলি সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে দাবি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করছে। তবে ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে গাজা ভূখণ্ডের বাইরে, সেই সঙ্গে সবগুলো ঘটনাই ঘটছে গাজায় চলমান যুদ্ধের আগে।